হ্যালো এভরিওয়ান, দেখুন প্রত্যেকটা কাপলের স্বপ্ন থাকে তারা বাবা মা যেন হয় এবং বাচ্চা সুস্থ এবং স্বাভাবিক যেন হয়। কিন্তু কিছু কন্ডিশন, কিছু পার্সেন্টেজ আছে যে পার্সেন্টেজে বাচ্চা কিছু জন্মগ্রহণ করে কিছু প্রবলেম নিয়ে, যেটা জন্মগত সমস্যা বলা হয়। প্রিভিয়াস আমি যে টপিকসটা নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে জন্মগত হার্টের কিছু সমস্যা, যেটা অনেক বাচ্চা জন্মগ্রহণ করে, তার জন্য ট্রিটমেন্ট ডেফিনেটলি আছে, কিন্তু কি কি কারণ তার জন্য আছে এবং আমি বাড়িতে বসে কি করে তার জন্য কি করে বুঝবো উইদাউট এনি ইনভেস্টিগেশন, সেটা নিয়ে আলোচনা করেছি। আজকে একটা ভেরি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব, যে জন্মের পরে ম্যাক্সিমাম আমরা দেখতে পাই রাস্তাঘাটে বা আমাদের রিলেটিভ বলুন বা আত্মীয় স্বজন যাই হোক না কেন, আমরা কিন্তু দেখতে পাই এই প্রবলেমটা নিয়ে ইদানিং আস্তে আস্তে আরও সেটা বেশি হয়। কি হয়? ঠোঁট কাটা, ক্লেফ লিফ যেটা বলা হয়, এবং তালু কাটা, ক্লেফ লিফট অ্যান্ড প্যালেট। এই প্রবলেমটা যেমন সিএসডি বেশি হচ্ছে এখন, কনজেনিটাল হার্ট ডিজিজ যেমন বেশি হচ্ছে, তেমন ক্লেফ লিফ এবং প্যালেটও কিন্তু প্রচুর আমরা দেখতে পাচ্ছি ইদানিং। যত দিন যাচ্ছে এর সমস্যাটা দিনে দিনে মনে হচ্ছে যা পার্সেন্টেজ আগে হচ্ছিল তার থেকে যেন বেশি হচ্ছে। অবশ্যই এর পেছনে কিছু কারণ আছে, স্পেশালি প্রেগনেন্সির সময় কিছু ইম্পর্টেন্ট কারণ আছে, যে কারণগুলোর জন্যই এই প্রবলেমগুলো সব থেকে বেশি দেখা যায়। আজকের যে ইম্পর্টেন্ট টপিকসটা হচ্ছে প্রেগনেন্সির সময় কি এমন কারণ যে কারণের জন্য ক্লেফ লিফ এবং প্যালেট হচ্ছে, সেটা নিয়ে আলোচনা। আমি ডক্টর এমডি এস আজম, কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান, বিএইচএমএস অনার্স, মেডিকেল অফিসার, কালিচক 3 রুরাল হাসপাতাল। আপনাদের সবাইকে অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখার জন্য এবং অবশ্যই ভালো লাগলে শেয়ার জন্য অবশ্যই সবাই করুন। দেখুন, প্রেগনেন্সি টাইমটা আমাদের প্রচণ্ড সেন্সিটিভ থাকে এবং খুব রিস্কি থাকে প্রত্যেকটা মায়ের ক্ষেত্রে। প্রেগনেন্সি টাইমটা, ওই সময়টা ইমিউনিটি পাওয়ার আমাদের কমে যায়, মেয়েদের ইমিউনিটি পাওয়ার কমে, এবং এতে কি হয়, এতে কিন্তু ইনফেকশন হওয়ার চান্সটা বেশি থাকে। বিভিন্ন রকম ইনফেকশন ওই সময় জাপড়িয়ে ধরে। দুটো মানুষের জীবন নিয়ে তখন লাইফ আস্তে আস্তে চলতে থাকে। অনেকজন ডাক্তার দেখায়, অনেকজন বাড়িতে নর্মালি হয়ে যায়, অনেকজনের কোশ্চিন আসতে পারে, ডাক্তারবাবু আমি তো গোটা মাসই ডাক্তার দেখালাম তবু আমার বাচ্চা ঠোঁট কাটা বেরোলো। অথচ দেখুন রাস্তাঘাটে যেসব বাচ্চাগুলো হচ্ছে কোনোদিন জীবনে ডাক্তারও দেখায়নি, হয়তো নর্মাল ডেলিভারি হয়েছে, কোথাও হসপিটালও জানি, তাদের নর্মাল কেন হচ্ছে? দেখুন এটার জন্য যদি বলতে চান তাহলে অবশ্যই কিছুটা ফ্যাক্টর, লাক তো অবশ্যই ভাগ্যটা সে করে, কিন্তু কিছুটা ফ্যাক্টর, আরও কিছু ফ্যাক্টর এর মধ্যে আছে। ক্লেফ লিফ এবং প্যালেট যদি বলি সব থেকে বেশি কাদের ক্ষেত্রে দেখা যায়, তুলনামূলক সেক্স হিসাবে যদি ধরা যায় তাহলে ছেলেদের ক্ষেত্রে ক্লেফ লিফটা সব থেকে বেশি হয় এবং মেয়েদের ক্ষেত্রে প্যালেটটা, কিন্তু তুলনামূলকভাবে পার্সেন্টেজ হিসাবে যদি দেখা যায় তাহলে তুলনামূলক বেবি চাইল্ড মেলদের ক্ষেত্রে সব থেকে বেশি ক্লেফ লিফ হয়। কারণ কি? তার পেছনে তার প্রধান কারণটা হচ্ছে হরমোনাল একটা ম্যাটার থাকে। টেস্টোস্টেরন হরমোনটা কি কাজ কি? নর্মালি টেস্টোস্টেরন হরমোনটা গিয়ে ফেসিয়াল, আমাদের যে ফেসে গিয়ে কিছু প্রবলেম করে। দ্বিতীয় হচ্ছে জেনেটিক্যালি মেল চাইল্ডগুলো বেশি অ্যাফেক্টেড হয়। 3 নম্বর এনভায়রনমেন্টাল যে প্রবলেম থাকে সেটাতে মেল চাইল্ডগুলো বেশি অ্যাফেক্টেড হয়। তো এই জন্যই ধরা যায়, দেখা গেছে আর কি, কোনো সাইন্টিফিক কোনো হিস্ট্রি নেই, কিন্তু দেখা গেছে ছেলে বাচ্চার ক্ষেত্রে ঠোঁট কাটা বেশি সমস্যা কিন্তু আমরা দেখতে পাই মেয়ের তুলনায়। এবার আমরা কারণগুলো বলবো, স্পেশালি প্রেগনেন্সির সময় কি কি কারণ হলে এই প্রবলেমটা বেশি দেখা যায়। দেখুন, সাধারণত আমরা নর্মালি কি হয়, ক্লেফ লিফ প্যালেট স্পেশালি প্রেগনেন্সি 4 থেকে 9 সপ্তাহের মধ্যেই কিন্তু এটা হয়। 4 থেকে 9 সপ্তাহে কিন্তু ঠোঁট যেহেতু তৈরি হয়, ওই সময়টাই কিন্তু ঠোঁট কাটা বাচ্চার জন্মগ্রহণ, ঠোঁট কাটা অলরেডি কিন্তু ওই সময় ফর্ম করে যায়। প্রধান কারণটা কি? তার মধ্যে 1 নম্বর, যেটা টোটাল আমি আলোচনা করবো 6টা কারণ, তার মধ্যে 1 নম্বর কারণ জেনেটিক ফ্যাক্টর, মানে বংশগত কারণ। যদি বংশগত ফ্যামিলি হিস্ট্রিতে কারো যদি হয়ে থাকে ঠোঁট কাটা, আগে প্রিভিয়াস আইদার বাবার বংশগত বা মায়ের বংশগত যদি কারো থাকে, বাবার যদি ঠোঁট কাটা এরকম হয়ে থাকে, তাহলে সেই বাচ্চার ক্ষেত্রে মোর এফেক্টেড হওয়ার চান্সটা বেশি ঠোঁট কাটার ক্ষেত্রে। দ্বিতীয় হচ্ছে কি, কিছু জেনেটিক কিছু সিনড্রোম আছে, কিছু রোগ আছে, যেমন ভ্যান্ডের উডি বলে একটা সিনড্রোম আছে, যে সিনড্রোমটা হলে সাধারণত এই ধরনের বাচ্চা কিন্তু জন্মগ্রহণ করতে পারে। দ্বিতীয় যে প্রবলেমটা হচ্ছে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ, এবং এটাই 80 থেকে 90% কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে ঠোঁট কাটার জন্য দায়ী বলতে পারেন। কি কারণ? ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি ডিউরিং আর্লি প্রেগনেন্সি।
ফলিক অ্যাসিডটার জন্য নট অনলি ঠোঁট কাটা, ফলিক অ্যাসিডের জন্য সিএসডি বলুন, স্পাইনা বাইফিডা বলুন, বা তার সাথে নিউরাল টিউব ডিফেক্ট বলুন, ব্রেনের কিছু প্রবলেম, বিভিন্ন ধরনের সমস্যা বলুন না কেন, কনজেনিটাল জন্মগত যে সমস্যাগুলো হয় তার মধ্যে 70 থেকে 80% ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি প্রবলেমের জন্যই সব থেকে বেশি হয়। তার জন্য প্রত্যেকটা মাকে ফলিক অ্যাসিড অ্যাডভাইস করা হয় ডাক্তাররা, শুধু ডাক্তাররাই না, হাসপাতালেও অ্যাডভাইস করে, এমনকি সাব সেন্টারে দিদিরাও কিন্তু, এএনএম বা আশা দিদিরাও কিন্তু অ্যাডভাইস করে প্রত্যেকটা মাকে ফলিক অ্যাসিড টেক করার জন্য। তো ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি একটা গুরুত্বপূর্ণ কারণ এই ঠোঁট কাটার জন্য। দ্বিতীয় হচ্ছে আদার কিছু নিউট্রিয়েন্টস, ল্যাক অফ নিউট্রিয়েন্টস কিছু থাকে, যেমন ভিটামিন B6, জিঙ্ক, তার সাথে ভিটামিন A, তার সাথে ভিটামিন B12 কমপ্লেক্স, বি কমপ্লেক্স, এগুলো ডেফিসিয়েন্সির জন্যও কিন্তু অনেক সময় ক্লেপ, লিপ এবং প্যালেট কিন্তু দেখতে পাই আমরা। 3 নম্বর, ম্যাটারনাল হেলথ এবং লাইফস্টাইল কিছু ফ্যাক্টর ক্রিয়েট করে, যেমন কি মারা যদি প্রেগনেন্সি অবস্থায় স্মোকিং করে লং টার্ম ধরে, অনেক মা আমাদের যদিও ইদানিং এখানে দেখতে পাওয়া যায়, যেখানে শহরের দিকে বেশি দেখা যায়, গ্রাম্য মেয়েরা খুব কমই হয়, যেটা স্মোক করে সেই ক্ষেত্রে বেশি হয়। দ্বিতীয় হচ্ছে অ্যালকোহল কনজাম্পশন। অ্যালকোহল কনজাম্পশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কারণ কিন্তু এই প্রবলেমের জন্য, ঠোঁট কাটার জন্য দেখা যায়। 3 নম্বর, ড্রাগ অ্যাবিউজ যারা করে, যেসব মহিলারা নেশা করে, স্পেশালি হিরোইন, কোকেন, তাদের ক্ষেত্রে বেশি দেখা যায়। 4 নম্বর হচ্ছে ওবেসিটি, যেসব মহিলারা মোটা সোটা একটু, তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা বেশি হয়। 5 নম্বর, পুয়ার কন্ট্রোল ডায়াবেটিক যারা হয়, ডায়াবেটিক কন্ট্রোল করার অনেক দিন যাবত ডায়াবেটিক আছে এবং প্রেগনেন্সি চলে এসছে, ডায়াবেটিক কন্ট্রোল হচ্ছে না, তাদের ক্ষেত্রেও কিন্তু ঠোঁট কাটা বাচ্চা জন্মগ্রহণ করে বা অন্যান্য জেনেটিক প্রবলেম বা কনজেনিটাল বাচ্চা কিন্তু জন্মগ্রহণ করে। ম্যাটারনাল হেলথ এবং লাইফস্টাইলের মধ্যে 6 নম্বর যে পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গ্রামগঞ্জে সব থেকে বেশি দেখা যায় এবং গ্রামগঞ্জে এই প্রবলেমের জন্য বেশি হয়। আমরা হয়তো এটাকে পুরোপুরি অ্যাভয়েড করে যাই। যেটা 6 নম্বর পয়েন্ট বলবো সেটা হচ্ছে বিড়ি বাঁধা। দেখুন, আমরা প্রত্যেকটা মেয়েরা গ্রামগঞ্জে কিন্তু বিড়ি বাঁধা একটা বিভৎস সোর্স অফ ইনকাম, প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে বেকারত্ব কমানোর জন্য আমরা দেখেছি। কিন্তু প্রেগনেন্সি অবস্থায় অনেকজনই আমাদের বলে ডাক্তারবাবু সংসারই চলে না। হ্যাঁ, এটা একটা অবশ্যই ইম্পর্টেন্ট ম্যাটার যে কিন্তু প্রেগনেন্সির অবস্থায় যেমন সিগারেট স্মোকিং, বিড়ি খাওয়া, তেমন বিড়ি বাঁধাও একটা ট্রিমেন্ডাস, তার মধ্যে তামাক থাকে এবং তামাকের যে আমাদের শ্বাসের মধ্যে যেটা যায় সেটা বাচ্চার ক্ষেত্রে বিভৎস প্রবলেম আসতে পারে। এবং নট অনলি ঠোঁট কাটা, তার জন্য ফিটাল হার্ট, যেটা কনজেনিটাল হার্ট ডিজিজ যেটা হচ্ছে, তার সাথে বাকি কনজেনিটাল প্রবলেমের জন্য কিন্তু দায়ী। তো এটা একটা ইম্পর্টেন্ট, বিশাল ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে প্রেগনেন্সি স্পেশালি গ্রামের দিকে বিড়ি বাঁধা একটা বিশাল ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই ঠোঁট কাটা বা আদার কিছু কনজেনিটাল প্রবলেমের জন্য। এবার 4 নাম্বার হচ্ছে মেডিকেশন। স্পেশালি কিছু মেডিসিন আছে যে মেডিসিনগুলো মারা হয়তো খায়, লং টার্ম ধরে খেয়ে আসে, সেই মেডিসিনগুলো রিস্ক হয়ে যায় এই ঠোঁট কাটার জন্য। যেমন কি অ্যান্টি কনভালসেন্ট কিছু মেডিসিন, অ্যান্টি এপিলেপটিক, যেগুলো যারা হয়তো খিচুনিতে ভুগছে, যারা সিজারে ভুগছে হয়তো বা হিস্টেরিয়াতে ভুগছে লং টার্ম ধরে, তারা যদি লং টার্ম ধরে এইসব মেডিসিন খায় তাদের ক্ষেত্রেও এই ঠোঁট কাটা বাচ্চা বা আদার কিছু প্রবলেম অনেক সময় ঠোঁট কাটা বা তালু কাটা বাচ্চা আমরা দেখতে পাই। 2 নাম্বার হচ্ছে অ্যাকনি মেডিসিন, যারা ব্রণ কমানোর জন্য, এই প্রেগনেন্সির সময় প্রচুর ব্রণ যাদের হয়ে যায়, ব্রণ কমানোর জন্য কিছু স্টেরয়েড বা কিছু মেডিসিন ইনটেক করে, তাদের ক্ষেত্রেও হওয়ার চান্স বেশি থাকে। 3 নাম্বার, কিছু সার্টেন কিছু স্টেরয়েড আছে যে স্টেরয়েডগুলো লং টার্ম ধরে যদি খেয়ে আসে তার জন্য এই প্রবলেমটা কিন্তু দেখা যায়। তো টোটাল 4টে প্রবলেম নিয়ে আলোচনা করলাম। প্রথম যেটা হচ্ছে জেনেটিক ফ্যাক্টর এর 2টো ফ্যাক্টর আলোচনা করলাম। দ্বিতীয় হচ্ছে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। 3 নাম্বার হচ্ছে ম্যাটারনাল হেলথ আর লাইফস্টাইল। 4 নাম্বার হচ্ছে মেডিকেশন। 5 নাম্বার পয়েন্ট হচ্ছে ইনফেকশন বা ইলনেস। ইনফেকশন স্পেশালি রুবেলা একটা ইনফেকশন যেটার জন্য আলোচনা করেছি, এবং রুবেলার জন্য সব থেকে বেশি কার্ডিয়াক প্রবলেম যেটা হয়, তার সাথে সাথে ঠোঁট কাটা এবং তালু কাটা বাচ্চারও কিন্তু জন্মগ্রহণ করে যদি রুবেলা ইনফেকশন হয় মায়ের প্রেগনেন্সি অবস্থায়। 2 নাম্বার, হাই ফিভার লং টাইম ধরে আছে এবং তার সাথে অ্যান্টিবায়োটিক লং টাইম ধরে আমরা খেয়ে যাচ্ছি, তাতেও কিন্তু এই প্রবলেমটা আমরা দেখা গিয়েছি, সেটাও একটা রেসপন্সিবল ফ্যাক্টর ঠোঁট কাটা এবং তালু কাটার জন্য। 6 নাম্বার একটা ফ্যাক্টর হচ্ছে কি, 6 নাম্বার ফ্যাক্টর আদার ফ্যাক্টর, যেটা হচ্ছে কি অ্যাডভান্স ম্যাটারনাল এজ। তার মানে কি, যদি মায়ের বয়স, মা যদি দেরি করে বাচ্চা নেয়, ওভার 35 ইয়ার্স এজ, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় 35 বছরের উপরে যদি অনেকজন মা যারা বাচ্চা নেয় তাদের ক্ষেত্রে হওয়ার চান্সটা বেশি থাকে এই ঠোঁট কাটা বা তালু কাটা সমস্যা। দ্বিতীয় হচ্ছে ল্যাক অফ প্রিন্যাটাল কেয়ার। যদি প্রেগনেন্সির পরে যদি প্রিন্যাটাল কেয়ারটা ল্যাক অফ থাকে, ঠিকঠাক ডাক্তার দেখাচ্ছে না, ঠিকঠাক মেনটেন করছে না, তাদের ক্ষেত্রে এই সমস্যা হওয়ার চান্সটা বেশি থাকে। তাহলে টোটাল
প্রেগনেন্সির সময় যে কারণগুলো বললাম সেই কারণগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ঠোঁট কাটা এবং তালু কাটা বাচ্চার জন্য। এগুলো প্রবলেমই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই 6টা কারণের জন্যই কিন্তু এই প্রবলেমটা বেশি 90% ক্ষেত্রে দেখা যায় ঠোঁট কাটা এবং তালু কাটা বাচ্চার সমস্যা। এবার আমরা আলোচনা করব হাউ টু প্রিভেন্ট ইট। আমরা কি করলে এটাকে রোধ করতে পারবো বা এটাকে বাধা দিতে পারবো। আমরা যদি প্রেগনেন্সি অবস্থায় যদি প্রত্যেকটা মাকে বলি যে এই জিনিসগুলো, এই 8টা পয়েন্ট আপনি মেনে চলুন, 8টা পয়েন্ট যদি মেনে চলা যায় তাহলে অবশ্যই ঠোঁট কাটা বাচ্চা জন্মগ্রহণ করবে না 90% ক্ষেত্রে। বাকি 10% ক্ষেত্রে ইডিওপ্যাথিক থাকে এবং সেটা এক্সেপশনাল দেখা যায়, কিন্তু 90% ক্ষেত্রে দেখা যাবে যে যদি আমরা এই 8টা পয়েন্ট যদি মেনে চলি তাহলে অবশ্যই কিন্তু ঠোঁট কাটা বাচ্চা বা আদার কিছু কনজেনিটাল প্রবলেম কিন্তু খুব কমই হবে। যেমন প্রথম যেটা ইম্পর্টেন্ট হচ্ছে টেকেন ফলিক অ্যাসিড। আমরা অবশ্যই ফলিক অ্যাসিড প্রত্যেকটা মাকে বলবো যে বিফোর প্রেগনেন্সি আপনি কনসিভ নেওয়ার আগে থেকে ফলিক অ্যাসিড শুরু করুন। আপনি যখন প্ল্যান করছেন প্রেগনেন্সির ঠিক তার 1 মাস আগে থেকে আপনি ফলিক অ্যাসিড বা 2 মাস আগে থেকে ফলিক অ্যাসিড স্টার্ট করুন থ্রু, এবং কতদিন চালাবেন? যতদিন না বেবি হয়েছে, কন্টিনিউ থ্রু প্রেগনেন্সি, ততদিন টানা ফলিক অ্যাসিড আপনার চলবে। কতটা পরিমাণে আমি খেতে পারি? 400 থেকে 800 মাইক্রোগ্রাম আমি খেতে পারি ডেইলি ফলিক অ্যাসিড খেতে পারি, এটা আমি ডেইলি। অবশ্যই ডাক্তারের অ্যাডভাইসে কিন্তু অবশ্যই খেতে হবে, একটা গাইনোকোলজিস্টের অ্যাডভাইস বা হসপিটালে কোনো ডাক্তারের অ্যাডভাইসে কিন্তু খেতে হবে, কিন্তু সাধারণত এতটাই ফলিক অ্যাসিড আমি খেতে সাধারণত বলে। ফলিক অ্যাসিড খেলে কি করে প্রিভেন্ট, স্পেশালি প্রিভেন্ট বার্থ ডিফেক্ট অফ ব্রেন, তার সাথে স্পাইন, তার সাথে হার্ট, তার সাথে ফেস, এই প্রবলেমগুলো বার্থ ডিফেক্টকে কিন্তু বাধা দেয়। যদি ফলিক অ্যাসিড ঠিকঠাক করে টানা খাওয়া যায় বা বিফোর প্রেগনেন্সি স্টার্ট করে আপ টু প্রেগনেন্সি অবধি খাওয়া যায় তাহলে অবশ্যই এই প্রবলেম থেকে রোধ পাওয়া যাবে। 2 নম্বর হচ্ছে অ্যাভয়েড টোবাকো এবং অ্যালকোহল। স্মোকিং এবং অ্যালকোহল টোটালি আমাকে অ্যাভয়েড করতে হবে, প্রথম থেকে শুরু শেষ অবধি অ্যাভয়েড করতে হবে, তাহলে আমাদের কিন্তু এই প্রবলেম থেকে দূর থাকতে হবে। 3 নম্বর হচ্ছে যেগুলো মেডিসিন ম্যানেজ করতে, যারা ক্রনিক ইনফেকশনে বা ক্রনিক কন্ডিশন মেডিকেল কন্ডিশনে ভুগছে সেটাকে ম্যানেজ করতে, স্পেশালি ডায়াবেটিস, এপিলেপসি, ওবেসিটি, এগুলো প্রথম থেকে ম্যানেজ করতে হবে বা অবশ্যই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে হবে। এবং আমি যদি আমার এই প্রবলেমগুলো থাকে তাহলে বিফোর প্রেগনেন্সি এগুলোকে আমাকে ম্যানেজ করতে হবে। 4 নম্বর হচ্ছে অ্যাভয়েড হার্মফুল মেডিসিন। হার্মফুল মেডিসিন বলতে যেগুলো হয়তো আমরা অ্যাকনির জন্য মেডিসিন খাচ্ছি বা এপিলেপটিক কিছু মেডিসিন খাচ্ছি, সেগুলো আমি অ্যাকনির জন্য তো মেডিসিন ডেফিনেটলি অ্যাভয়েড করব, কিছু স্টেরয়েড আমি অ্যাভয়েড করব। এবং যদি এপিলেপটিক মেডিসিন খেতে হয় তাহলে গাইনোকোলজিস্টের পরামর্শ করে আমি খাবো, কি ওষুধ আমাকে গাইনোকোলজিস্ট লিখে দেবে সেই হিসাবে আমাকে চলতে হবে। 5 নম্বর ইট নিউট্রিয়েন্টস এবং ব্যালেন্স ডায়েট। অবশ্যই ইনক্লুড করতে হবে যেসব খাবারে, যেগুলো খাবারের মধ্যে ফলিক অ্যাসিড বেশি আছে, আয়রন বেশি আছে, জিঙ্ক, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন এ, ভিটামিন সি, এইসব খাবারগুলো আমাকে বেশি বেশি করে অ্যাডভাইস করতে হবে খাওয়ার জন্য এবং অবশ্যই খেতে হবে। এই খাবারগুলো খেলেও এই সমস্যা থেকে দূর হবে। 6 নম্বর হচ্ছে অ্যাভয়েড ইনফেকশন। যারা হয়তো আমার আশেপাশে বাড়িতে ইনফেকশনে ভুগছে, স্পেশালি ফিভার জাতীয় ইনফেকশন বা র্যাশ হয়ে আছে, আমাদের শরীরে হয়তো ইনফেকশনের সাথে র্যাশ বেরিয়ে আছে, সেই সব ইনফেকশন থেকে আমাকে দূরে থাকতে হবে। অবশ্যই যদি বাড়ির আশেপাশে কেউ থাকে তাহলে তার সঙ্গে মিশবো না, আমার বাড়ির লোকজনই দিকে থাকে তাহলে সেখান থেকে অ্যাভয়েড করতে হবে। দরকার হলে একই ঘরে ঘুমানো যাবে না, একই কাপড় ইউজ করা যাবে না, দরকার হলে অন্য কোনো ঘর ইউজ করতে হবে এবং ইভেন মাস্ক ইউজ করতে হবে প্রয়োজন অনুযায়ী। 7 নম্বর হচ্ছে যদি জেনেটিক প্রবলেম থাকে তাহলে জেনেটিক কনসালটেশন কাউন্সিলিং করতে হবে, প্রথম থেকে বিফোর প্রেগনেন্সি জেনেটিক কাউন্সিলিং করে তাহলে আমাকে এগোতে হবে। এবং 8 নম্বর ভেরি ইম্পর্টেন্ট, যারা বিড়ি বাজছে বিড়িকে অ্যাভয়েড করতে হবে আপ টু প্রেগনেন্সি অবধি। বিড়ি অ্যাভয়েড না করলে হবে না। যদি প্রথম থেকে আপনি যদি মনে করেন যে আমি বিড়ি বাঁধবো তার সঙ্গে প্রেগনেন্সি, তাহলে কিন্তু বাচ্চার সমস্যা আসতে পারে। বিড়ি বাঁধাকে টোটালি অ্যাভয়েড করতে হবে এবং বাড়ির আশেপাশে যারা বিড়ি বাঁধবে তাদের কাছ থেকে দূরে থাকতে হবে। এমনকি মাস্ক ইউজ করতে হবে, যদি ড্রপলেট ইনফেকশন বা এনভায়রনমেন্টের কিছু ফ্যাক্টর যদি না হয় তার জন্য অবশ্যই মাস্ক ইউজ করতে হবে। আশেপাশে বাড়ি থেকে বেরোলে মাস্ক ছাড়া আমাকে বেরোনো যাবে না। এনভায়রনমেন্টের টক্সিন থেকে আমাকে অ্যাভয়েড করতে হবে, স্পেশালি যারা কলকারখানা আশেপাশে থাকে সেই টক্সিন ধোঁয়া ধুলোবালি থেকে আমাকে অ্যাভয়েড করতে হবে। তার জন্য ডেফিনেটলি মাস্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। মাস্ক ছাড়া কিন্তু ঘর থেকে বেরোনো যাবে না। ইভেন ডক্টরের কাছে কনসালটেশন বা ডাক্তারের কাছে গেলেও বা কোনো টেস্ট বা ইনভেস্টিগেশন বা ল্যাবরেটরিতে গেলেও কিন্তু মাস্ক ছাড়া যাওয়া যাবে না। তো এই ধরনের আমরা যদি প্রিভেন্ট প্রথম থেকে মানি প্রেগনেন্সির টাইমে
তাহলে অবশ্যই নট অনলি ঠোঁট কাটা বা তালু কাটা, সমস্ত বার্থ ডিফেক্ট থেকে কিন্তু রেহাই পাওয়া যাবে। না হলে কিন্তু যে কোনো সময় অনেক, এখন আস্তে আস্তে এই প্রবলেমটা হচ্ছে, তার জন্য এনভায়রনমেন্টাল ফ্যাক্টর ইম্পর্টেন্ট দায়ী, গ্রামগঞ্জে বিড়ি বাঁধার জন্য সব থেকে বেশি দায়ী, এবং তার সাথে সাথে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, যেটা ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমাকে ফলিক অ্যাসিড যেমন খেতে হবে, তার সাথে আমাকে ইনফেকশন কন্ট্রোল করতে হবে, তার সাথে আমাকে অবশ্যই ক্রনিক ইনফেকশন থেকে আগে ম্যানেজ করতে হবে, নিউট্রিয়াস ডায়েট আমাকে খেতে হবে, এবং হার্মফুল মেডিসিনগুলোকে অ্যাভয়েড করতে হবে, তার সাথে সাথে অ্যাভয়েড ইনফেকশন করতে হবে, এবং অবশ্যই কাউন্সিলিং করতে হবে, জেনেটিক কাউন্সিলিং আমাকে করতে হবে প্রথম থেকে যদি আমরা, এবং তার সাথে সাথে প্রিনেটাল চেক আপ ঠিকঠাক করে করতে হবে, প্রথম থেকে শেষ অবধি ডাক্তারি চেক আপে অবশ্যই থাকতে হবে, এবং তার সাথে সাথে একটু প্রবলেম হলে ডাক্তারের সঙ্গে কনসাল্ট না করলে কিন্তু আমাদের যে কোনো টাইমে সমস্যা আসতে পারে। তো আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম, ভেরি ইম্পর্টেন্ট একটা টপিকস, ক্লেফট লিপ প্যালেট কেন হচ্ছে, স্পেশালি প্রেগনেন্সির সময় যে কারণগুলো আলোচনা করলাম, তার সাথে আমি প্রিভেন্ট কী করে করব সেই সমস্যার সমাধানগুলো আলোচনা করলাম। প্লিজ আপনারা লাইক, কমেন্ট এবং অবশ্যই শেয়ার করুন সবার মধ্যে, কারণ অন্তত শেয়ার করলে প্রেগনেন্সি মাদাররা যদি এইসব ভিডিও দেখে তাহলে অবশ্যই লাভবান হবে, এবং তার সাথে সাথে নর্মাল সুস্থ বাচ্চা পৃথিবীতে আসবে। প্রত্যেকটা মা, প্রত্যেকটা গার্জেন, প্রত্যেকটা মানুষই চায় তার বাচ্চার জন্য সুস্থ, স্বাভাবিক এবং সবলভাবে পৃথিবীতে আসুক। সবাই ভালো থাকুন। পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।